ASUS RT-AX1800HP এটা Wi-Fi 6 এর AX1800 স্ট্যান্ডার্ডের একটি ডুয়েল ব্যান্ডের গিগাবিট রাউটার। এটার ফার্স্ট এপিসোড যারা দেখছেন এই তো লাস্ট মঙ্গলবারে আপলোড করলাম। ওখানে আপনারা এটার আনবক্সিংটা দেখছেন, দেখতে শুনতে কেমন সেটাও দেখছেন, অ্যান্টেনা, ইথারনেট পোর্ট ইত্যাদি ইত্যাদি সবই দেখছেন। এবং অ্যাজ এ হাই রেঞ্জের রাউটার 9dB রাউটার এটা কতখানি রেঞ্জ দিয়েছিল আপনারা সেটাও কিন্তু দেখছেন, এবং কোন রেঞ্জে গিয়ে আমরা কীরকম ব্যান্ডউইথ অর্থাৎ কানেক্টিভিটি পাইছি মোবাইল ফোনের সঙ্গে সেটাও কিন্তু আপনারা দেখছেন। আর অ্যাজ এ Wi-Fi 6 রাউটার এই রাউটার থেকে আপনারা কীরকম পারফরমেন্স আসলে পেতে পারেন সে সম্পর্কে একটা থিওরিটিক্যাল আলোচনাও কিন্তু ছিল। তো আজকের ভিডিওতে এর আরও যেসব ফিচার এবং ফার্মওয়্যারের সেটিং আছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। হার্ডওয়্যার হিসেবে এখানে কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ সিপিইউ, র্যাম, রোম ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে আরও থাকবে রাউটারের টিয়ার ডাউন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাউটারের ইউজার এক্সপিরিয়েন্স, যেটা কিনা আপনাদেরকে মূলত আসলে এই রাউটারটা কিনবেন কি কিনবেন না অর্থাৎ পারচেজ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো Wi-Fi 6 এর ব্যাপারটাতে একটু পরে আসতেছি। অ্যাজ এ ডুয়েল ব্যান্ড রাউটার এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাচ্ছেন, একটা হচ্ছে 2.4 GHz এর, একটা হচ্ছে 5 GHz এর, এবং এই দুইটা ফ্রিকোয়েন্সি থেকেই আপনারা মূলত দুই ধরনের রেঞ্জ পাবেন। 2.4 GHz এ থাকবে প্রায় 4000 স্কোয়ার ফিটের একটা রেঞ্জ, আর 5 GHz এ যেটা 3600 স্কোয়ার ফিট, যেটা কিনা অলরেডি আমার প্রথম ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করে ফেলেছি। এবং অবভিয়াসলি এটা একটা 9dB রাউটার, এবং 9dB রাউটার হিসাবে ইটস এ গুড রেঞ্জ। বাট সবচাইতে ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে এর থ্রুপুট। 5 GHz এর থ্রুপুট ছিল আমার যতদূর মনে পড়তেছে 584 Mbps। বেশ কয়েকবার টেস্ট করেছিলাম, অফকোর্স রেজাল্ট অলমোস্ট সিমিলারই আসছে প্রত্যেকবার। সত্যি বলতে আরো একটু বেটার আমি আশা করছিলাম এর কাছ থেকে, অ্যাটলিস্ট 750 Mbps তো পাওয়া উচিত ছিল, যদিও বা এটা প্লেস টু প্লেস এবং ডিভাইস টু ডিভাইস ভ্যারি করতে পারে। বাট যখন এটা দামের কথা চিন্তা করলাম যে 8500 টাকা, এটা কিন্তু এই আসুসেরই অন্যান্য মডেলগুলোর চাইতে বেশ রিজনেবল, তখন নজর ফেরালাম এর হার্ডওয়্যারের দিকে, যা কিনা বেসিক্যালি এর রেঞ্জ এবং থ্রুপুটের প্রধান নিয়ন্ত্রক। দেখেন এখানে সিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের MT7621। এটা একটা ডুয়েল কোরের সিপিইউ যার ক্লক স্পিড 880 MHz। র্যাম এবং রম হচ্ছে যথাক্রমে 256 MB এবং 128 MB। র্যাম এবং রম অবভিয়াসলি কোয়াইট ওকে, এবং এরকমই আসলে থাকার কথা, এরকমই ছিল। বাট থ্রুপুটের যে ব্যাপারটা, ওখানে মূল ঝামেলা পাকাইছে এর সিপিইউ। ASUS AX55 যেখানে ব্রডকমের একটা কোয়াড কোরের সিপিইউ ইউজ করা হয়েছে যার ক্লক স্পিড হচ্ছে আপনার 1500 MHz, অর্থাৎ এর থেকে প্রায় ডবল। আর ওই রাউটারের যে রেঞ্জ সেটাও কিন্তু মোটামুটি 2000 স্কোয়ার ফিটের মধ্যে, মানে সিপিইউকে অ্যাকচুয়ালি রেঞ্জ নিয়ে ওই রাউটারে কোনো এক্সট্রা প্যারা পাইতে হয় নাই। আর এই কারণেই মূলত AX55 এর থ্রুপুটের টেস্টের রেজাল্টটাও তুলনামূলকভাবে আমরা ভালোই পাইছিলাম। যদিও এই রাউটারে ব্যবহার করা মিডিয়াটেকের সিপিইউটা তুলনামূলকভাবে বেশ পপুলার এবং বেশ কাজের, বাট এইখানে ঝামেলাটা হয়েছে 9dB এন্টিনা দ্বারা বহু দূরে কিন্তু ডাটাকে সেন্ড করা লাগতেছে, এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করা লাগতেছে। সেই সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েটলি বিকন প্যাকেটগুলোকেও ওই ডিস্টেন্সে কিন্তু ম্যানেজমেন্ট করতে হয়েছে। নাও হোয়াট ইজ বিকন প্যাকেট যদি না জানেন অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করতে পারেন, বিস্তারিতভাবে জানতে পারবেন। তো যা বলছিলাম যে দূর দূরান্তে ডাটা প্যাকেট ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে বিকন প্যাকেট ম্যানেজমেন্ট, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি করা বেশ টাফ একটা কাজ, স্পেশালি ফর এ ডুয়েল কোর সিপিইউ, তাও আবার যদি সেটা 880 MHz এর হয়। এই জিনিসটাই মূলত আসলে এটার যে সিপিইউর যে পারফরমেন্স সেটাকে বেশ খানিকটা এফেক্টেড করছে, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে লোয়ার থ্রুপুট। নাও তাহলে পয়েন্ট ইজ আসলে ASUS এটা কেন করতে গেল। দেখেন খুব সম্ভবত ASUS মোটা দাগে লং রেঞ্জের লং ডিস্টেন্সের ইউজারদের কথা চিন্তা করে একটা বাজেট ফ্রেন্ডলি Wi-Fi 6 মার্কেটে আনার কথা চিন্তা করছিল। অনেকে দেখা যাচ্ছে 10 থেকে 11,000 টাকা খরচ করে একটা Wi-Fi 6 রাউটার বাসায় নিয়ে আসার পরে কাভারেজ ঠিক মতো পান না। আর অলরেডি অনেক টাকা খরচ করে ফেলা একজন ইউজার হিসাবে আপনার পক্ষে ফার্দার একটা রেঞ্জ এক্সটেন্ডার কিনে রেঞ্জকে এক্সটেন্ড করাও হয়তো সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে তার ডিভাইস সংখ্যা খুবই কম, তার কিন্তু একটা এসএস স্ট্যান্ডার্ডের রাউটার হলেই হয়ে যাচ্ছে, বাট সে বেটার স্পিডের জন্য একটা Wi-Fi 6 এর রাউটার কিন্তু বাসায় নিয়ে আসে। বাট প্রবলেমে পড়ে যায় রেঞ্জ আর বাজেট নিয়ে। মিডিয়াম অ্যামাউন্টের ডিভাইস, কিন্তু ডিভাইসগুলো বেশ ডিস্টেন্সে ছড়াই ছিটা আছে, তো তাদের জন্যই মূলত আসলে ASUSের এই প্রোডাকশন। সেটার যে কস্ট সেটা মিনিমাইজ করতে গিয়ে আসলে এই ধরনের একটা সিপিইউ ব্যবহার করা ছাড়া ASUSের কাছে আর কোনো বিকল্প ছিল না, যেহেতু এটাকে বাজেট ফ্রেন্ডলি করতে হবে। প্লাস টোটাল সার্কিটের সাইজটাও তারা দেখেন মিনিমাল করার চেষ্টা করছে, বেশ ছোট রাখার চেষ্টা করছে। সেই সাথে তারা 9dB এন্টিনা ইউজ করছে, এখানে কিন্তু একটা কস্টিং আছে, তাই তারা এন্টিনাগুলোকে আবার দেখেন নন ডিটাচেবল রাখছে, যেন এখান থেকে খানিকটা কস্ট মিনিমাইজ করা যায়। এখানে মিক্স আপ করে ফেলবেন না। এই রাউটারের যে থ্রুপুট সেই হিসাবে এর যে ডিভাইস সংখ্যা সেটা 30+ হলে এই রাউটারের উপরে অর্থাৎ পারফরমেন্সের উপরে কোনো ইফেক্ট পড়বে না, স্পেশালি আপনার আইএসপি থেকে নেওয়া ব্যান্ডউইথ যদি আপনার ইউজার হিসাবে ঠিকঠাক থাকে। সুতরাং 2.4 GHz এবং 5 GHz এই ফ্রিকোয়েন্সি হিসাবে আপনি মোটামুটি 3600 থেকে 4000 স্কোয়ার ফিটের মধ্যে 30+ ডিভাইস অপারেট করতে পারবেন। আর যারা 3600 স্কোয়ার ফিটের নিচে, অর্থাৎ ধরেন যে 2000 বা 2500 স্কোয়ার ফিটের মতো যাদের রেঞ্জ লাগবে, তারা যদি এই রাউটারটা ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনারা 40+ ডিভাইস ইউজ করতে পারবেন।
তো এইটার ফার্মওয়্যারের অর্থাৎ সফটওয়্যারের দুইটা দিক আছে, একটা নেগেটিভ দিক একটা পজিটিভ দিক। তো আমরা নেগেটিভ দিকটা পরে আলোচনা করতেছি, পজিটিভগুলো আগে শোনেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিকিউরিটি। WPA3 সিকিউরিটি পাবেন বোথ 2.4 GHz এবং 5 GHz-এর SSID-তে। বহিরাগতদেরকে আটকানোর জন্য থাকতেছে ম্যাক ফিল্টারিং, ইউজাররা যেন সেফলি ব্রাউজ করতে পারে তার জন্য থাকতেছে 64টা কিওয়ার্ড ফিল্টারিং এবং 64টা URL ফিল্টারিং। আবার এই ইউজারদেরই কে কখন কয়টা পর্যন্ত নেট ইউজ করতে পারবে সেগুলো নির্ধারণ করার জন্য আছে প্যারেন্টাল কন্ট্রোল, যেখানে আপনারা 16টা ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন। প্লাস যার যতটুকু ব্যান্ডউইথ দরকার সে যেন ততটুকুই পায় সেটা নিশ্চিত করবে কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ QoS। আর এই কোয়ালিটি অফ সার্ভিস সংশ্লিষ্ট দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস আর একটা হচ্ছে ব্যান্ডউইথ লিমিটার। তো নাম শুনে বুঝতে পারতেছেন যে ইন্ডিভিজুয়াল ইউজারদের আপলোড এবং ডাউনলোড স্পিড আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, এবং সেটা হচ্ছে 32টা ডিভাইসের জন্য। এআই প্রোটেকশন নামে একদম ডেডিকেটেড একটা অনলাইন প্রোটেকশন সিস্টেম থাকবে এই রাউটারে। এই ফিচারটা আপনাদের ডিভাইসগুলোকে অনলাইনের বিভিন্ন রকম ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে রিয়েল টাইম প্রোটেকশন দেবে। শুধু তাই না, বাহির থেকে আদার্স কোনো ইনফেক্টেড ডিভাইস যদি আপনাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসে তাহলে সেটাকেও ব্লক করে দেবে। আর 4000 স্কোয়ার ফিটের যে বিশাল রেঞ্জ সেটাও যদি আপনাদের মনোপুত না হয় বা পরবর্তীতে রেঞ্জকে যদি আপনারা আরো একটু এক্সটেন্ড করতে চান তাহলে আপনারা চাইলে সেম এই রাউটারে আরেকটা পারচেস করতে পারেন, অথবা এই রাউটারে যে এআই মেশ ফিচারটা আছে এই ফিচারওয়ালা যে কোনো রাউটার এনে আপনি চাইলে এটার সঙ্গে অ্যাড করে রেঞ্জকে এক্সটেন্ড করে নিতে পারবেন। ওয়্যারলেস নেটওয়ার্কের প্রফেশনাল সেটিংয়ে গেলে নিচের দিকে দেখেন আইএসপি থেকে নেওয়া ব্যান্ডউইথের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এয়ার টাইম ফেয়ারনেস নামে একটা অপশন আছে, আপনারা চাইলে এটাকে এনেবল করে রাখতে পারেন। যদিও এটা বাই ডিফল্ট আপনাদের অন করাই থাকবে। তার নিচে দেখেন OFDMA প্লাস মুমিমোকে আপনি বিভিন্ন মোডে কিন্তু সেট করতে পারবেন। বেসিক্যালি সেটিংটা হচ্ছে এই দুইটা ফাংশন কখন কাজ করবে, আপলোড স্ট্রিমে নাকি ডাউনলোড স্ট্রিমে নাকি উভয় স্ট্রিমে, এই জিনিসটা আপনি চাইলে সেট করে দিতে পারবেন। তার ঠিক নিচেই দেখেন দুই ধরনের বিম ফর্মিং দেওয়া আছে। সবগুলো ডিভাইস যেন বিম ফর্মিং এনজয় করতে পারে তার জন্য আপনারা দুইটাই এনেবল করে রাখবেন। উপরেরটা হচ্ছে যাদের Wi-Fi 6 বা Wi-Fi 5 এর মোবাইল ওদের জন্য কাজ করবে, আর নিচেরটা হচ্ছে ইউনিভার্সালি সবার জন্য কাজ করবে। এবার হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ফার্মওয়্যারের যে নেগেটিভ দিকটা ছিল সেটা বলার কথা ছিল, তো আই থিঙ্ক এটার সঙ্গে ইউজার এক্সপিরিয়েন্সের একটা ডিরেক্ট সম্পর্ক আছে, তাই আমি এই জিনিসটা এই সেকশনে বলে দিচ্ছি। তুলনামূলকভাবে ফার্মওয়্যারটা আমার কাছে বেশ স্লো মনে হয়েছে কম্পেয়ার টু আদার ASUS রাউটার। বিশেষ করে একটা অপশন থেকে আরেকটা অপশনে যেতে বেশ সময় লাগতেছিল। এটা আসলে ফার্মওয়্যার এবং হার্ডওয়্যারের অপটিমাইজেশন জনিত কোনো ইস্যু হতে পারে। আই থিঙ্ক এটা ফার্মওয়্যারের ছোট্ট একটা আপডেট দিয়ে সলভ করে দেওয়া পসিবল, এবং আই হোপ যেটা ASUS খুব দ্রুত সময়ের মধ্যেই করে ফেলবে। যাই হোক, যতটা সম্ভব পসিবল আমরা এই রাউটারের উপরে লোড দিয়ে দেখার চেষ্টা করেছি। স্পিড জনিত কোনো ইস্যু বা রেসপন্স টাইম জনিত কোনো ইস্যু ছিল না। 4K স্ট্রিমিংটা ছিল বেশ স্মুথ, আর HD-তে চলতেছিল পানির মতো। 5 GHz-এ ওয়াইফাইতে গেমিংয়ে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত আসলে বলার মতো তেমন কোনো ইস্যু ছিল না। আর এর উপরে যদি যান তাহলে স্বাভাবিকভাবেই আপনার ল্যাটেন্সিটা বৃদ্ধি পাবে, এবং সেটাই হচ্ছিল। তবে ল্যান্ডপোর্টের যে গেমিং এক্সপিরিয়েন্স সেটা ছিল একেবারেই A++। অবশ্য পিসি বা মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে যে ফ্রেম ড্রপ ইস্যুটা এটা মূলত মোবাইল অথবা পিসির যে হার্ডওয়্যারের ইনকম্প্যাটিবিলিটি সেখান থেকে আসে। সো আপনিও যে A++ পারফরমেন্স পাবেন সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আপনি সেটা নাও পেতে পারেন। আপনার বাসার পিসি অথবা আপনি যে মোবাইল দিয়ে গেম খেলবেন এই রাউটারের আন্ডারে থেকে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তবে এতটুকু নিশ্চিত থাকেন যে এই রাউটারের থেকে আপনারা 2000 স্কোয়ার ফিটের মধ্যে যদি গেমিং করেন তাহলে কোনো ধরনের কোনো ইস্যু ক্রিয়েট হবে না। এছাড়া আপনার আইএসপি তো আছেই ওই পাশে। Wi-Fi 6 রাউটারগুলোতে ল্যাটেন্সির যে ইস্যুটা সেটা মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েট হয় ব্যান্ডউইথের কারণে, এবং অফকোর্স এই ক্ষেত্রে আপনার আইএসপি ঠিক তো দুনিয়া ঠিক। সো ফাইনালি এই রাউটারের কাস্টমার কারা এটা কিনলে লাভবান হবেন? রেঞ্জ কম, ইউজার বেশি, জাস্ট গো ফর ইট। রেঞ্জ কম, ইউজার মিডিয়াম, ইটস এ ভেরি গুড রাউটার। রেঞ্জ কম, ইউজার বেশি, ইটস গুড। রেঞ্জ কম, ইউজার অনেক বেশি, ইটস ওকে। আবার যদি রেঞ্জ বেশি হয় ইউজার কম থাকে তাহলে ইটস ভেরি গুড। রেঞ্জ যদি বেশি হয় ইউজার যদি বেশি হয় তাহলে ইটস গুড। আর রেঞ্জ যদি বেশি হয় ইউজারও যদি অনেক বেশি হয় তাহলে ইটস মেবি নট ফর ইউ। আল্লাহ হাফেজ।